ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ল্যান্ড টিভির স্টুডিও থেকে সকলকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমাদের সামনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চালিকা শক্তির প্রধানতম একটি গুরুত্বপূর্ণ পার্ট, প্রবাসী জনাব ইয়াসিন আরাফাত তানিম সাহেব। তানিম সাহেবকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কেমন আছেন তানিম সাহেব? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো আপনি তো সম্প্রতি দেশে আসছেন, এটা শুনে খুশি হয়েছি। তো আপনি ঠিক কত মাস পর দেশে আসলেন? 13 মাস পর আসছি। 13 মাস পরে দেশে আসছেন। আচ্ছা, এই যে পরিবার ছেড়ে দূর বিদেশে থাকা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে থাকা কেমন লাগে আসলে? এই অনুভূতিটা কেমন, কি এটা আমরা জানতে চাই। কিন্তু সত্যি করে বলতে কি প্রবাসী জীবনটা হচ্ছে বন্দি জীবন। নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট ধরা-বাঁধার ভিতরে সবকিছু। আর প্রবাসীরা যখন এই দেশ থেকে চলে যায় তখন সে তার সবকিছু রেখে যাচ্ছে কি অন্তরটা এই দেশে আছে শুধু অর্থ উপার্জনের জন্য ওই দেশে। আর নিজের আপনজন ছেড়ে থাকার কষ্ট তো এটা তো বলে বোঝানোর মতো না। বেলা শেষে সবাই যে যা ইনকাম করুক পরিবারের কাছে আসতেই ভালো লাগে। আমাদের তো কোনো কিছুই করার নেই। বেলা শেষে অনেক ঋণের বোঝা, পারিবারিক দায়িত্ব, অনেক কিছু নিয়ে আমরা পড়ে থাকি সেই দূর প্রবাসে। এটাই প্রবাসীদের জীবন, দুঃখে কষ্টে বলে জীবন। আচ্ছা, আপনার জীবনে কি দুঃখ এখন বেশি, না আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি আছেন? আলহামদুলিল্লাহ বলতে কি সবকিছু মিলাই আছি। যখন প্রথমে যাই নিজেকে সেটিং করা, নিজের মনকে বোঝানো, সবকিছু মিলাই অনেক কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে কাটাই গেছি প্রথম 6-7 মাস। এখন একটা রুটিনের মধ্যে চলে আসছে। না আপনার মানে আপনি তো, আমি যতদূর জানি কাতারে আছেন। তো কাতার দেশটা কেমন লাগে? দেশটা বলবো কি প্রবাসী যে দেশই হোক, নিজের দেশের থেকে অন্য দেশের তুলনা কোনোদিনও হয় না। নিজের দেশকে সব দিক থেকে ভালো লাগে সবসময়। আচ্ছা, ওটা তো বন্দি জীবন। মানে প্রথম যখন আপনি কাতারে যান, আপনার কেমন টাকা খরচ হয়েছিল, বা সেই টাকার জোগাড়টা আসলে কিভাবে হয়েছিল, পরিবার না কোত্থেকে, এই স্টোরিটা আমরা শুনতে চাই। এটা বলতে গেলে একটা যুদ্ধের মতো। যারা প্রবাসে যায় একদম খালি হাতে থাকে। আর ওই খালি হাতে থাকার পরবর্তী যে টাকাগুলো লাগতেছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেক টাকার প্রয়োজন ছিল, বা এখন তো আরো টাফ বিষয়। টিকিট অ্যারেঞ্জ করা, ভিসা প্রসেসিং, মেডিকেল। আপনি এক জেলায় আপনার বাসা, আপনি অন্য জেলায় মেডিকেল দিতে হচ্ছে, এরপরে টিকিট করতে হচ্ছে আরেক জায়গা থেকে। এখানে 5 টাকা খরচ হবে, ওখানে 15 টাকা। কারণ যারা নতুন বিদেশে যায় তারা কোনো কিছুই জানে না, সব দিক থেকে বাড়তি খরচ করে যাইতে হয়। আর এক কথা বলতে গিয়ে পুরো ফ্যামিলি সাপোর্ট ছাড়া নিজের পক্ষে কোনোদিনও সম্ভব না। আর বলতে গেলে না, দালাল যে চক্রটা, দালাল মাধ্যম ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। প্রত্যেকটা সেক্টরে জরিমানা দিয়ে দিয়ে যেতে হয়, এই আর কি। আর এটা বললে সারাদিনও শেষ হবে না এই স্ট্রাগলের কথা। তারপরেও আছে না যে অনেকের ফ্যামিলিতে আপনার যে ধরেন 10 লাখ টাকা লেগেছে, বা 6 লাখ টাকা লেগেছে, বা 7 লাখ টাকা লেগেছে, এই টাকাটা অ্যারেঞ্জের যে সময়, অনেক সময় আমরা জানি যে আর মাত্র 10 দিন আছে, এই সময় আমার এখনো 3 লাখ টাকা হয় না। আপনার কি এরকম কোনো? আমার এরকম হয়েছিল, বাট পরবর্তীতে যে আমাদের পরিবারের যে সদস্যরা ছিল, ফিমেল সদস্যরা, আমাদের গোল্ড গুলো বন্ধক দিয়ে আর একটু জমি ছিল ওটা বন্ধক দিয়ে আমাকে। তার মানে গোল্ড বন্ধক দিয়ে তারপরে আপনি প্রথম টাকা জমান তার কাতারের জন্য। এখন কি আলহামদুলিল্লাহ সেই গোল্ড বন্ধকই তো ছাড়তে পেরেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ সাহায্য করেছি, আমি রিকভার করছি। তো আজকে তো আপনি স্টুডিওতে, আসলে অনেক কৃতজ্ঞতা আমরা আহ, বলতে পারি না, আমাদের বলা হয়ে ওঠে না। একটা প্ল্যাটফর্ম পেলে আমরা সেই কৃতজ্ঞতাগুলো স্বীকার করতে পারি। তো সেই আপনি কি এমন কেউ স্পেশালি আপনার, হ্যাঁ অনেকেই হেল্প করেছে, 10 জন আপনাকে হেল্প করেছে, তার মধ্যে এমন কাউকে আপনি আহ, এই মুহূর্তে আমাদের স্টুডিও, আমাদের এই চ্যানেলের মাধ্যমে, ল্যান্ড টিভির মাধ্যম দিয়ে আপনি জানাতে চান, এমন কি কেউ আছে, যেমন বাবা মা বা বোন আছে, এমন কার বিশেষ অবদান আপনাকে, মানে আপনি স্পেসিফিকলি বলতে চান আমাদের মাধ্যম দিয়ে, তাকে যে তার প্রতি আপনার অগাধ ভালোবাসা রয়েছে? সেটা না বললে নয়, সবচাইতে বড় ভূমিকা হচ্ছে আমার মা।
ওনার যে গয়নার গাড়ি যত কিছু ছিল, আর আমার ছোট 2 বোন 7 আর 1 বোন ছিল, সবার এই গয়নাগাটি গুলো অ্যারেঞ্জ করে আমাকে দেওয়া হয়েছে, 2 বোন আর আমার মা। কারণ এটা অনেক বড় আসলে ত্যাগ। এটা এই সাপোর্টটাই অনেক সময় আমরা পাই না, অনেকের আশা পূরণ হয় না। তো এই মুহূর্তে আপনার ক্যারিয়ারে আপনি প্রবাসে তো চাকরি করছেন, তাই না? তো ওইখানে আপনার পরবর্তী পরিকল্পনা কি, যে এটাকে কি চাকরিতেই থাকবে না জীবন, না কোনো একটি বিজনেসে পরিকল্পনা আছে? আসলে সত্যি বলতে কি, আমি এবার যাওয়ার পর আমার প্ল্যান হচ্ছে যে বিজনেস অথবা মিডল ইস্ট থেকে ইউরোপে পাড়ি দেওয়া। এই 2টা প্ল্যান আছে, যেটা সাকসেসফুল হবে। আচ্ছা, কেন এই চিন্তাটা কেন আপনার ওখানে যথেষ্ট আর্ন হওয়ার পরও মিডল ইস্ট থেকে ইউরোপে আপনার যাওয়াটা কেন? মূল বিষয় বলতে হচ্ছে কি, মিডল ইস্টে যে আমরা যাদের মাধ্যমে থাকি ওনাদেরকে মুদি বা কফিল বলে। আর বাৎসরিক তো আমাদের যে একটা বছর পরে আইডি করতে হয়। আর আমরা যখন কারো আন্ডারে থেকে যাই তখন আপনার স্যালারির ম্যাক্সিমাম অংশই ওদেরকে ইয়ারলি পে করতে হয়, গভর্নমেন্ট স্যালারি থেকে অনেক বেশি দিতে হয় এই জন্যে। আর মিডল ইস্টে একটা বিষয় কি, ওখানে কোনো স্থায়ী বলতে কোনো কিছু নেই, ইউরোপে কি থাকার একটা সুযোগ আছে, একটা কাজের নিশ্চয়তা আছে, নিরাপত্তা আছে, এই জন্যই আর কি। আর বর্তমান মিডল ইস্টে যে কর্মস্থল বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই খুবই টাফ হয়ে গেছে, কর্ম নাই বললেই চলে। আপনার একটা ভিসার জন্য 10 জন লোক আনবে, সবাইকে দেখাবে কর্ম, এয়ারপোর্ট থেকে আপনাকে ছেড়ে দেবে। অনেক লোক আছে খাইতে পারতেছে না, রুম নাই, আইডি নেই, কোনো কিছু নেই, পলাতক যাযাবর অবস্থা, দিনের বোঝা নেই, পুরাই মর্মান্তিক অবস্থা। এই জন্য আর কি। এরকম কোন লোকের দেখা কি আপনি পেয়েছেন? হ্যাঁ, অনেক পেয়েছি, অনেক অনেক। এখনো? আমি যেই রুমে থাকতাম, আমার উপরের রুমে চট্টগ্রামের এক লোক, উনি 20 জনকে আনছে, বিভিন্ন দেশে যাবে বলে এই করবে। ওদের সাথে আমার পরিচয় হয় না, যখন আমরা একটু মানে অন্যান্য দেশে কি আমাদের দেশে এরকম একটু কোলাহল চিল্লাচিল্লি করা যায় না, আমাদের সেগুলো কোনোভাবে সম্ভব না। হঠাৎ আমরা একটু চিল্লাচিল্লি শুনছি, আমি উপরে গিয়ে দেখতেছি এক রুমের ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে বসার স্পেস তো দূরে থাকে, কোনো স্পেসে নাই, একই রুমের ভিতরে 20 জন, একজনের উপর একজন গাদাগাদি, খাবার নেই। আমি ওদেরকে খাবার নাই? খাবার নাই, খাওয়ার জিনিসটা না, অন্যান্য বিষয় তো পরে বললাম। ওনাদেরকে আনছে কাতারে চাকরি দিয়ে বলে আনছে, 5 লাখ করে নিছে, এবং এদেশে আনার পরে জিম করে আর 1 লাখ টাকা করে নিছে, তারপরে কর্ম দেয় নাই। পরবর্তীতে যে খাবারের জন্য চিল্লাচিল্লি হইতে গিয়ে আমি তো একটা 5 স্টার হোটেলে আছি, আমাদের প্রচুর খাবার প্রত্যেকদিন থেকে যায়। এরপরে আমি কি করছি, ওই বাঙালি 10 জনকে আমি 5-6 দিন খাওয়াইছি। আর সবসময় তো আনা যায় না, এটা চেইন কমান্ড আছে, মানে নির্দিষ্ট টাইমের পরে খাবারগুলো ফেলে দিতে হয়, এই জন্য আর কি। সেই জন্য বলছি কি, তারা কোনো কিছু না জেনে শুনে বুঝে কোনো মাধ্যম ছাড়া, পরিচিত লোক ছাড়া প্রবাসী যাচ্ছেন বা যাবেন, তাদেরকে হিসাব করে দেখে শুনে যাওয়ার জন্য আমি মানে আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে একটা অনুরোধ করছি, সাজেশন, এটা অনুরোধ বলবো। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে একটু পরিচিত চ্যানেল যদি না হয়, একটু জিম্মি হয়ে যাওয়া, খাবার না থাকা, অসহনীয় যন্ত্রণা কষ্ট। প্রবাসে এত টাকা আপনাকে জমি বিক্রি করে, লোন করে, গয়নাগাটি রেখে তারপর প্রবাসে গিয়ে যদি চাকরি না থাকে, এটা তো অত্যন্ত ভয়ানক একটি ব্যাপার। তারপরেও এই প্রবাসীরা যখন দেশে আসে, আহ, পরিবারের লোকের অনেক চাহিদা থাকে। আমরা অনেক ঘটনা জানি। অনেকে আবার দেখা যাচ্ছে যে আপনি তো এর মধ্যে একটা কথা, আপনি তো এখনো বিয়ে করেননি, তাই না? তো আপনি আসলে বিয়ের ব্যাপারে কি ভাবছেন? আসলে মূল বিষয় কি, আমাদের প্রবাসীরা কাউকে আমরা সুখ করতে পাই না। আর চাহিদা মতো কোনো কিছু যতই আনি যতই দিই, মানে কি বেলা সে কেউ সুখী না, কেউ আমাদের উপর সন্তুষ্ট না। কিন্তু আমরা ওখানে নিজে না খেয়ে, একটা ভালো জামা না পরে, সবকিছু যা করতেছি পরিবারের জন্য, নিজের জন্য বলতে কি কোনো কিছু নেই। আর বেলা শেষে কি বলবো, সবসময় একটা টান থেকেই যায়। আর আমরা সবাইকে সব রকম সুখী করতে পারি না, আর সবার চাহিদা পূরণ করতে পারি না, যত কিছুই করি, যতই ইনকাম করি। আচ্ছা, তো মেয়ের, আপনি যেহেতু বিয়ে করেননি, আপনি কেমন মেয়ে চান আসলে? আসলে বিষয়টা বলবো কি, এটা একটা নসিবের বিষয়, তার ভাগ্যে কি আসে কি যায়, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো। তারপর একটি চাওয়া আছে না, যে আমার এমন একটা মেয়ে দরকার যে আমাকে বুঝবে, বা এই ধরনের কোনো কারণ এই ভিডিওটা অনেকেই দেখবেন। সো আই উইশ ইউ ফাইন্ড ইউর choiceable person, lady, the dream girl you should have. ইনশাআল্লাহ আল্লাহ যা রাখছে নসিবে, আমার অত চাওয়া পাওয়া নাই। ইসলামিক মাইন্ডেড ভালো একজন জীবন সঙ্গী পেলে আলহামদুলিল্লাহ।
যাক, একজন আমরা দোয়া করি যে আপনি একজন তাকওয়াবান পরহেজগার নির্বাণ। তো আপনার যেহেতু আপনি রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয় আপনার ডিস্ট্রিক্ট নোয়াখালী, দ্য স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী, আমরা অনেকেই জানি আপনি সেই এরিয়ার মানুষ। তো কাতারে কেমন, নোয়াখালীর আপনার এরিয়ার মানুষ কেমন? আসলে আমরা যত বাঙালির সাথে বা অন্যান্য ইয়াতে বিভিন্ন বিজনেস প্ল্যাটফর্মে দেখছি, মেজরিটি পার্সেন্ট সিংহভাগই নোয়াখালী। এরপর আপনার এই যে লক্ষ্মীপুর, চট্টগ্রাম এই অঞ্চলের মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষগুলোই বেশি। আচ্ছা, তো এখন যে মেসেজটা আপনি দিলেন যে যারা কাতারে যেতে চান তাদের অবশ্যই দেখে শুনে তারপরে যাওয়া উচিত। এটা একটি বড় বড় চ্যালেঞ্জ আসলে, যে ওখানে গিয়ে কষ্ট যন্ত্রণার চেয়ে আপনি মনে করেন যে তাদের একটু অথেন্টিক মাধ্যম দিয়ে যাওয়া, যেটা তাদেরকে হেল্প করবে, তাই না? আচ্ছা, আর আমরা আহ, প্রত্যাশা রাখি যে যাতে আপনারা ঠিকভাবে এটা মানুষ পায়, সেই প্রত্যাশা থাকবে। এখন যে বিষয়টা যে কাতারে থাকাকালীন আমরা জানি যে কাতার একটি মানে গরম দেশ, ওইখানে কাজের ক্ষেত্রে আপনার কেমন সুবিধা অসুবিধা, ডিউটি আওয়ার্স কেমন হয়, এই ব্যাপারে যদি কোনো ধারণা দিতেন। ইন্টারন্যাশনালি কি আপনার যারা স্কিল লোকজন আছে, কনস্ট্রাকশন, হোটেল ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো সবসময় কনস্ট্রাকশন এবং হোটেল ম্যানেজমেন্ট। আর কাতার হচ্ছে আপনার পর্যটন এলাকা, মানে ছোট একটা একটা দেশ, অ্যারাউন্ড 200 কিলোমিটার টোটাল সম্ভবত। আর ওখানে স্কিল লোক ছাড়া আপনি হাত পা নিয়ে গেলে ওই যে আপনার কনস্ট্রাকশন বিষয়ে কাজ করতে হবে, 8 ঘন্টা কর্ম। এরপর আপনার ওটি থাকতে পারে, নাও থাকতে পারে, তাও কি 2-3টা ধাপ পেরিয়ে আপনি কাজ করতে হবে। আপনার যদি পার আওয়ার যদি আপনি 10 রিয়াল হয়, তাহলে আপনি ওই যে হাত বদল করলে আপনি 4 থেকে 5 রিয়ালের বেশি পাবেন না। এই জন্য বলা হচ্ছে যে সঠিক মাধ্যম ছাড়া না যাওয়াটাই উচিত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তারিম সাহেব। আপনি আজকে আমাদের অনেক সময় দিয়েছেন। আমরা আপনার সেই প্রবাসের গল্পগুলো শুনলাম এবং আপনার জীবনের সামনে সুখের দিন দিয়ে ভরে উঠুক, এবং আমরা চাই যে আপনি আপনার পরিবারের সেই রত্নের মতো থাকেন এবং আপনার জীবনে একজন চক্ষু শীতলকারী নারী সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে দেন, এই দোয়া আমরা করি। সম্মানিত দর্শক, আজকের এই এপিসোডে যারা রয়েছেন সকলকে আন্তরিক আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমরা জীবনের পরিক্রমায় প্রবাসের গল্পটি শুনলাম আমাদের তানিম সাহেবের কাছে, এবং আমরা প্রত্যাশা রাখি আপনারা যারাই প্রবাসে যাবেন অবশ্যই অথেন্টিক মাধ্যম দিয়ে যাচাই করে যাবেন, ওখানে যেয়ে কাটবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সাথে ল্যান্ড টিভির পর্দায়। আসসালামু আলাইকুম।